আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার ভালোবাসাটা। লাইট নিভিয়ে পাশে এসে শুয়েও শান্তি পায় না। অর্ষাকে ভীষণ চালাতে ইচ্ছে করছে তার। আহনাপের গায়ের ওপর হাত রাখে অর্ষা। আহনাপ আরো শক্ত করে বুকের ভেতর জড়িয়ে ধরে বলে, ইচ্ছে করে বুকের ভিতর ঢুকিয়ে লুকিয়ে রাখি। অফিস ছুটি এখন। জহির চৌধুরী, আহনাপ এবং আহিলও এখন থেকে বাড়িতেই থাকে। আফরিন গতকাল শ্বশুর বাড়ি চলে গেছে। বিয়ের পর তার প্রথম ঈদ শ্বশুর বাড়িতেই করতে হবে। ঈদের 2-3 দিন পর আসবে আবার। আহনাপ, নিহিত আর আহিল ড্রয়িং রুমে বসে খেলা দেখছিল। সন্ধ্যার পর আর কিছুতে মন না বসলেও খেলা দেখাতে একটু অনাগ্রহ কাজ করে না। নেহা এসে দাঁড়িয়েছে টিভির সামনে। আহিল নাক মুখ কুঁচকে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? টিভির সামনে দাঁড়িয়ে আছো কেন? নেহা দুহাত বগল দাবা করে একটু ভাবসাব নিয়ে বলে, খেলা দেখা বন্ধ। বলল নিহিত। নেহা দমে যাওয়ার মেয়ে নয়। সে এবার কোমরে হাত গুজল, রাগে হিস হিস করে বলল, হুমকি ধামকি দিয়ে লাভ হবে না কোনো। খেলা দেখা বন্ধ মানে বন্ধ, বাস। কি চাই তোর? জানতে চাইল আহনাব। লুডো খেলবো, বলল নেহা। তো খেল, বারণ করলো কে? আমাদের কেন বিরক্ত করছিস? কারণ তোমাদের সাথেই লুডো খেলবো। সবসময় কিন্তু সব আবদার ভালো লাগে না নেহু। অর্ষার সাথে গিয়ে খেল। ভাবি তো আছেই, সাথে তোমরাও। এবার কিন্তু সত্যি রাগ লাগছে নেহা। সবসময় বাচ্চামো করা লাগবে? ধমক খেয়ে কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে থাকে নেহা। এরপর লম্বা পা ফেলে ছুটে চলে যায় ড্রয়িং রুমে। মিনিট 5 বাদেই ড্রয়িং রুমে এসে উপস্থিত হয় অর্ষা। কোনো কথা না বলেই আগে টিভি অফ করে। উপস্থিত 3 জনেই হকচকিয়ে যায়। আহনাব কিছু বলতেই যাবে তার পূর্বে অর্ষা বলে, আপনার কি বুদ্ধি শুদ্ধি কখনোই হবে না? মেয়েটা কদিনের জন্য এসছে বাংলাদেশে? হ্যাঁ, ওর কথা বাদ দিলাম, আপনি নিজে কয়দিনের জন্য এসছেন? ঈদের পরেই তো আবার দৌড় লাগাবেন সুইজারল্যান্ডে। পরিবার পরিজন ছেড়ে ব্যস্ত জীবন শুরু করবেন আবার। যে কটা দিন দেশে আছেন সে কটা দিন কি সবার সাথে মিলেমিশে সময় কাটানো যায় না? এই খেলা কি আপনি পরে আবার খেলতে পারবেন না? আহনাব নিরুত্তর। নিহিত মিনমিনে গলায় পড়ল, যখনের খেলা তখনই দেখার মাঝে আলাদা আছে ভাবি। তাই খেলা যদি দেখতেই হয় তাহলে সুইজারল্যান্ডে বসেই দেখতেন। বাংলাদেশে কেন এসছেন? বোন এখন কাছে আছে তো মর্ম বুঝতে পারছেন না? যখন বিয়ে হয়ে যাবে তখন আর আবদার করার জন্য বোন থাকবে না, তখন বুঝবেন কেমন লাগে। শান্ত হও অর্ষা, এত হাইপার হয়ে যাচ্ছিস কেন? বলল আহিল। অর্ষা গম্ভীর হয়ে বলল, তুই তো আর কথাই বলিস না, চুপ হয়ে থাক একদম। আহনাব বলল, আচ্ছা বেশ, ভুল হয়ে গেছে, সরি। চলো এবার লুডো খেলা যাক। নেহা কোথায়? আমাদের ঘরে। ধমক কেন দিয়েছেন ওকে? কাঁদছে এখন মেয়েটা। আহনাব আর কিছু বলল না। আহিল এবং নিহিতকে নিয়ে গেল নিজের রুমে। বিভিন্ন ছলা কলা হাসির কথা বলে মুহূর্তেই নেহার রাগ ভাঙিয়ে ফেলে। এরপর 5 জনে মিলে একসাথে ফোনে লুডো খেলতে বসে। সবার আগে ছক্কা ওঠে আহনাপের এবং আস্তে আস্তে সেই সবার আগে এগিয়ে যায়। একে একে 3টে গুটি পাকিয়ে ফেলেছে। বাকিরা এখন আধা জল খেয়ে নেমেছে আহনাপের একটা গুটির পেছনে। অনেক কষ্টে সে গুটিটা বাঁচিয়ে প্রায় পাকার ঘরের কাছে নিয়ে আসে। এই সময়েই পরের দান থাকে অর্ষার। সে 1-6-4 উঠিয়ে আহনাপের পাকা গুটি খেয়ে ফেলে। আহনাপ চেঁচিয়ে বলে ওঠে, হাই হাই গো, আল্লাহ গো, আমারই কি সর্বনাশ হয়ে গেল। নিজের বউ এই কাজটা করতে পারলো? আল্লাহ, পাকা টসটসে গুটিটা এইভাবে খেয়ে ফেললো। ইয়া আল্লাহ, এই কষ্ট কি করে সহ্য করি? আমার এত বড় সর্বনাশ তুমি করতে পারলা বউ? আহনাপের হাই হতাশ দেখে বাকিদের অবস্থা হেসে কুটি কুটি। বিশেষ করে নেহা তো হাসির জন্য দমই নিতে পারছে না ঠিক মতো। আহনাপ মেকি ধমক দিয়ে নেহার উদ্দেশ্যে বলে, তুই হাসবি না খবরদার। তুই তুই হচ্ছিস ঘষেটি বেগম। আহারে আহারে। আহিল ও নিহিত সমস্বরে বলে ওঠে। আহনাপের রাগ বাড়ে তাতে। ওদেরও ধমক দিয়ে বলে, তোরা দুটো চুপ থাক মির্জাফরের দল।
অর্ষা হাসছে মুচকি মুচকি। আহনাব ওর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলে, তুমি হচ্ছে বউ মানুষ, তোমারে তো কিছু বলতে পারি না, তবে খুবই দুঃখ দিলা তুমি আমারে। চাঁদ রাতের আগের দিন কেয়া ও সিফাত এই বাড়িতে আসে, সঙ্গে রুহুল আমিন, কুসুমার তিয়াসও। জহির চৌধুরী এতবার ফোন করে আসার কথা বলেছেন যে দাওয়াত উপেক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি। বাড়ি ভর্তি এখন মেহমান। বিকেলের দিকে আহনাপের বড় খালার পরিবার আর ছোট খালার পরিবারও চলে এসেছে। এবার সবাই মিলে একসাথে ঈদ করবে। শুধু আফরিনের জন্যই একটু খারাপ লাগছে, তবে কিছু করারও নেই। বিয়ের পর মেয়েদের কত কিছুই তো স্যাক্রিফাইস করতে হয়। মেহমান বেশি হওয়ায় রেনু কিংবা আমিনা বেগম একা কাজ করে কুলিয়ে উঠতে পারে না, তাই তাদের সাথে বেশিরভাগ সময়টা অর্ষাও কাজে ব্যস্ত থাকে। ফ্রি সময় কাটানোর ফুরসত নেই এখন তেমন একটা। কেয়া আসার পর থেকে ঘরের মধ্যেই ছিল, বাইরে বের হয়নি। সে যা করেছে এরপরও সবার সামনে হেসে খেলে ফ্রি হওয়া এতটা স্বাভাবিক ব্যাপার নয়। ড্রয়িং রুমে এখন সব বাচ্চা কাচ্চারা রয়েছে শুধু। সে খুব ভয় নিয়েই রান্নাঘরে পা রাখে। আমিনা বেগম তখন হেসেল সামলাতেই ব্যস্ত। কেয়াকে প্রথম রেনুই দেখতে পায়, জিজ্ঞেস করে, কিছু লাগবো আফা? কেয়া নার্ভাস ফিল করে, অনেক বেশি অস্বস্তি লাগছে তার। আমিনা বেগম তাকিয়ে হাসেন। সেও রেনুর মতো জানতে চাই কিছু লাগবে কিনা। কেয়া জড়তাগ্রস্ত হয়ে বলে, না, এমনি আসলাম, ঘরে ভালো লাগছিল না তাই। এখন তোমার গরমের মধ্যে না থাকাই ভালো, তুমি রেস্ট করো ঘরে গিয়ে। সমস্যা নেই আন্টি। ঠিক তো? হ্যাঁ। তিনি রেনুকে দিয়ে একটা চেয়ার আনিয়ে কেয়াকে বসতে বলেন। জানতে চান, রোজ আছো? জি। ইফতারের পর আচার খেলে বলিও, অনেক আচার আছে ঘরে। যেদিন চলে যাবে মনে করে 2 বয়াম নিয়ে যেও। কেয়া মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এত কিছুর পরও এতটা স্বাভাবিক ব্যবহার কি কেউ করতে পারে? এতটা ভালো কেউ বাঁচতে পারে? এই মানুষটা ভালো, শুধু ভালো নয়, প্রয়োজনের চেয়ে কয়েকশো গুণ বেশিই ভালো বোধ হয়। আবেগে চোখের কোণে জল এসে জমা হয়। সবার অগোচরে শাড়ির আঁচলে ভীষণ সন্তর্পণে মুছে নেয় পানিটুকু। সবার দৃষ্টি এড়িয়ে যেতে পারলেও অর্ষার দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। কেয়ার কাছে আরও বেশি অদ্ভুত লেগেছে ইফতারের সময়। সংকোচে সে তখন সবার সামনে আসতে চায়নি। আমিনা বেগম জোর করে নিয়ে এসেছেন। একসাথে ইফতার করার যেই আনন্দ, সেটা কি একা ইফতার করার মধ্যে আছে? তিনি কেয়ার স্বামী সিফাতের সাথে সবার পরিচয়ও করিয়ে দিলেন। অবাক করা বিষয় হচ্ছে উপস্থিত একজনও কোনো রকম কটু কথা শোনাননি। এমনকি একবারের জন্য জানতেও চায়নি কেন সে সেদিন এমনটা করেছিল। উপরন্তু সবাই সিফাত এবং কেয়ার সাথে এত ভালো ব্যবহার করেছে যেটা তাদের দুজনেরই প্রত্যাশার বাইরে ছিল। এমনকি আহনাপ ও সিফাতের সাথে বিনয়ের সাথে কথা বলেছে। কেয়ার সাথে স্বাভাবিক কথোপকথনও হয়েছে 2-3টা। সব মিলিয়ে কেয়া আপ্লুত ও আনন্দিত। মন থেকে সে এই পরিবার, আত্মীয় স্বজন এবং আহনাব অর্ষার জন্য দোয়া করে এই মানুষগুলো সারা জীবন এমনই থাকুক, কখনোই যেন পরিবর্তনের ছোঁয়া এদের ধারে কাছে না ঘেঁষতে পারে। ধীরে ধীরে অর্ষা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। কখনো কেয়ার সাথে সময় কাটানোতে ব্যস্ত, আবার কখনো খালামণি, ফুপি, এদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত। আহনাবকে তার সময়ই দেওয়া হয়ে ওঠে না। অভিমান হয় আহনাপের। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে আহনাপের কাছে গেলে এড়িয়ে যায় সে অর্ষাকে। ঠিকমতো কথাও বলে না। রাতে ঘুমায় নিহিত আর আহিলের সাথে। বিষয়টা অর্ষাও ভালোভাবে নিতে পারে না। চাঁদ রাতের দিন সবাই যখন মেহেদি নিয়ে উৎসব আনন্দে মেতে ওঠে, আহনাব অর্ষা তখন মান অভিমানের স্রোতে ভাসছিল। অর্ষা ভেবেছিল অন্তত রাতে সব কিছু ঠিকঠাক হবে, তাও হয়নি। রাগে জেদে সে হাতে মেহেদিও নেয়নি। কেয়া, নেহা, বাড়ির সবাই অনেকবার চোরাচুরি করলেও অর্ষা পরে দেবে এই বাহানা দিয়ে কাটিয়ে দিয়েছে। ইফতারের পর সবাই বাড়ির সামনে থাকা খোলা জায়গায় আতশবাজি ফুটাচ্ছিল। অর্ষা তখন আহনাবের হাত ধরে টেনে বাড়ির অন্য সাইডে নিয়ে যায়। আহনাব গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? অর্ষা ফোঁস করে দীর্ঘশ্বাস নিয়ে বলে, কি হয়েছে সেটা তো আপনি বলবেন। আমি বলবো মানে? এখানে নিয়ে এসেছো কেন? আপনার সমস্যাটা কি? এমন করছেন কেন? আমি কি করেছি? কিছুই তো করিনি। কিছুই করেননি? কেয়া আপু এই বাসায় আসার পর থেকে আপনার ব্যবহারে, আচরণে পরিবর্তন এসেছে। কেন? আপুকে সহ্য করতে পারছেন না নাকি আপনি?
তোমার কোথাও ভুল হচ্ছে, এমন কিছুই না। এমন কিছুই না। এই ব্যবহার যদি কেয়াপুর চোখে পড়ে তাহলে কি ভাববে সে? আমি কিছুই করিনি অর্ষা, বরং তোমারই এখন আমার জন্য কোনো সময় নেই। সবার জন্য তোমার সময় হয়, এমনকি রেনু আপার জন্যও। শুধু আমার বেলাতেই তোমার ব্যস্ততা, ডাকলেও তোমার সাড়া পাওয়া যায় না। ভালোবাসা প্রকাশ করার পর থেকে আমি তো ফ্যালনা হয়ে গেছি, ভ্যালুলেস এখন আমি তোমার কাছে। ঠিক আছে, আমার তো সমস্যা নেই, থাকো তুমি তোমার মতো করে। আহনাব চলে যায় সেখান থেকে। অর্ষা নীরবে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। গাল বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রুকণা। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে চলে যায় রুমে। ঘর অন্ধকার করে শুয়ে থাকে। কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়েও পড়ে। আমিনা বেগম ডাকতে এসে দেখেন অর্ষা ঘুমিয়ে আছে। সারাদিন খাটাখাটনি করে বলে তিনি আর ঘুম নষ্ট করলেন না। রাতে কেউই ডিনার করলো না। বাচ্চারা কয়েকজন খেয়েছে শুধু, বাকিরা রাত জেগে গল্প গুজব করছে। আহিল সকালের সাথে ফোনে কথা বলছে। নিহিত হোয়াটসঅ্যাপে নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। নেহা ফোনে কথা বলছে তার বাংলাদেশি সেই বন্ধুর সাথে। দূর দূরান্তে থেকেও সবাই তার প্রিয় মানুষ, প্রিয় বন্ধুর সাথে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছে। ব্যতিক্রম শুধু অতি নিকটে থাকা মানুষ দুটোর মধ্যে। একই বাড়িতে, একই রুমে, একই বিছানায়, শুধু দুজনে দুদিক ফিরে শুয়ে রয়েছে। একজন ঘুমালেও অন্যজনের নিদ্রাহীন রাত্রি কাটে। সকালে ঘুম থেকে উঠেই নিজেকে স্বাভাবিক করে ফেলে অর্ষা। গোসল করে রান্নাঘরে চলে যায় সেমাই, পায়েস, নুডলস, খিচুড়ি রান্না করার জন্য। সেমাই রান্না করার পর আমেনা বেগম আসেন রান্নাঘরে। তিনি জোর করে অর্ষাকে বের করে দিয়ে বলেন, আজ আর তোমার রান্নাঘরে কোনো কাজ নেই, যাও যাও। রুমে গিয়ে আহনাবকে পাওয়া গেল না, গোসল করতে গেছে হয়তো। ফোন হাতে নিতেই বন্ধুদের মিসড কল আর মেসেজ দেখতে পায়। ভুলেই গিয়েছিল সকালে একসাথে সবার ভিডিও কলে থাকার কথা। অর্ষা গিয়ে আহিলকে ডেকে তোলে। এরপর নিচের রুমে এসে ভিডিও কলে জয়েন হয়। রেশমি ধমক দিয়ে বলে, তোদের সমস্যা কি? তোদের বরকে অনলাইনে আসতে দেয় না? সবার আগে আমি এসে ওয়েট করতেছি। আশিক হাই তুলে বলল, 2 দিন পর তোমারে খুঁজাও পাওয়া যাইব না, সো নাটক কম করো। তুই চুপ কর। আমি কেন চুপ করুম? আমার ফোন, আমার হোয়াটসঅ্যাপ, আমার ওয়াইফাই, আমার মুখ, আমি কথা বলি, তা তোর কি? অর্ষা ধমক দিয়ে বলল, ইয়া মাবুদ, আজকের দিনটা অন্তত ঝগড়া বাদ দে তোরা। ঝগড়া বাদ। বাই দ্য ওয়ে, বোকারানি, তুই হাতে মেহেদি দিসনি কেন? জিজ্ঞেস করলো লামিয়া। সেই সময় ওয়াশরুম থেকে বের হয় আহনাব। অর্ষা একবার সেদিকে তাকিয়ে বলে, এমনি। জুই বলল, আরে কিছু হয়নি। হেডফোন ছাড়া কথা বলায় সবার কথা আহনাবও শুনতে পাচ্ছিল। বিকেলের দিকে সবাই একসাথে বের হবে ঘুরতে। বাড়ির ছেলেরা ঈদের নামাজ পড়তে ঈদগাহে চলে গেছে। ফিরে আসলে সালামি নেওয়া হবে। অর্ষাবাদে সবাই সেজে গুজে রেডি হয়ে থাকে। নেহা সাজার সময় অর্ষার পাশেই বসেছিল। সাজতে সাজতে নেহা বলে, ভাবি মনে আছে তো? মনে আছে। আশিককে আমি সব বলে দিয়েছি। আজ বিকেলেই সবাই দেখা করব। থ্যাংক ইউ ভাবি। নাম কি তোমার বন্ধুর, আর কি করে সে? ওর নাম সিয়াম। তোমাদের সাথেই এবার অনার্সে ভর্তি হবে। যাক, ভালোই হলো তাহলে। নামাজ শেষ করে বাড়িতে ফিরে সবাই একসাথে সেমাই খিচুড়ি খায়। এরপর সবার থেকে সালামি উঠিয়ে ঝোলা ভর্তি করে। আহিল বেশ তাড়াহুড়ো করেই বাড়ি থেকে বের হয়। দুপুরে চলেও আসবে জানায়। এতটা তাড়াহুড়ো করে সে কোথায় যেতে পারে বাকি কেউ আন্দাজ করতে না পারলেও অর্ষা ঠিকই বুঝতে পারে। সাদা লং গাউন পরে রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছে সকাল। একটু পরপর ফোনের সময়ও দেখছে। 6 বারের মতো যখন ফোনের সময় দেখতে যাবে তখন আহিল রেস্টুরেন্টে এসে পৌঁছয়। গাল ফুলিয়ে তাকিয়ে থাকে সকাল। আহিল অপরাধীর ভঙ্গিতে বলে, সরি। ঝাঁঝিয়ে ওঠে সকাল। কিসের সরি? বাড়িতে কত নয় ছয় বলে বের হয়েছি আমি, জানেন? আর আপনি আসলেন লেট করে। এই জন্যই তো সরি। বিকেলে তো আজ দেখা হতোই, তাহলে এখন দেখা করার দরকার কি ছিল? দরকার ছিল বলেই তো দেখা করতে বলেছি। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন। আগে খাবার অর্ডার দিই। আমি দিয়েছি। আহিল হেসে বলে, সো ফাস্ট। এভাবে বলছেন কেন? শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি।
আর যা খাবেন আপনি অর্ডার করে নিন। আচ্ছা এবার শোনো, হুম। চলো আমরা একটা কমিটমেন্টে যাই। কিসের কমিটমেন্ট? অবাক হয়ে জানতে চাই সকাল। আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক থাকবে না। তাহলে? আমরা থাকবো কমিটমেন্টে। কমিটমেন্টটা হচ্ছে এই যে আমরা কোনো রিলেশনে থাকবো না এবং অন্য কারোর সাথেও কখনো রিলেশনে জড়াবো না। তুমিও না, আমিও না। সেটা কি রকম? এইরকমই, আমরা ভালোবাসবো কিন্তু সম্পর্কে জড়িয়ে নয়। এখনও তো তুমি ছোট, যখন তুমি এইচএসসি পরীক্ষা দিবে তখন আমাদের বিয়ে হবে। এত তাড়াতাড়ি? আমার পরিবার রাজি হলেও কি আপনার পরিবার রাজি হবে? আমার পরিবারকে রাজি করানোর দায়িত্ব আমার। যদি আমার বিশ্বাস করতে না পারো তাহলে এখনই দুই পরিবারকে দিয়ে কথা বলিয়ে রাখতে পারি। আমি আপনাকে বিশ্বাস করি। তাহলে আপাতত পড়াশোনায় মনোযোগ দাও। চাইলে এখনই পরিবারকে বলে রেজিস্টার করিয়ে রাখা যায়, কিন্তু বিষয়টা ঠিক হবে না। তোমারও পড়াশোনায় ক্ষতি হবে আর আমারও। তাছাড়া বাবা মাকে এখনই বিয়ের কথা বললে তারাই বা কী ভাববে। তাই আমি চাই একটা কমিটমেন্টে থাকতে। তুমি কি রাজি? সকাল সময় না দিয়েই বলল, অবশ্যই রাজি। ভালো কিছু পাওয়ার জন্য মানুষ যুগের পর যুগও পার করতে পারে, আর আমি আপনাকে পাওয়ার জন্য 3টা বছর অপেক্ষা করতে পারবো না। আহিল খুশি হলো, মুচকি হেসে সকালের মাথায় হাত বুলিয়ে দিল। সকাল ভেঙচি কেটে পড়ল, এবার আমার সালামি। আহিল হেসে বলল, অবশ্যই দিব হবু বিবিজান। ভর দুপুর, আজ রোদের উত্তাপও অনেক, তাও ভালো বৃষ্টি হচ্ছে না। তাহলে অনেকের ঈদই মাটি হয়ে যেত। কাজ টাজ কিছু না থাকায় অর্ষা শুয়ে আছে, এক হাত তার বদ্ধ চোখের উপর, অন্য হাত পেটের উপর রাখা। নিঃশব্দে দরজার কাছে এসে দাঁড়িয়েছে আহনাব। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অভিমানী প্রিয়তমার দিকে। হাতে তার মেহেদি। সে নিঃশব্দেই এগিয়ে যায়। খাটে বসার সময় হালকা শব্দ হওয়ায় অর্ষা চোখ মেলে তাকায়। আহনাবকে দেখে ভ্রু কুচকানো ভ্রু আরো কুচকে যায়। অন্য পাশ ফিরে শুতেই হাত ধরে টানে আহনাব। অর্ষা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? ওঠো। কেন? দরকার আছে। অর্ষা উঠে বসে। গলায় আহনাবের দেওয়া চেইনটা এখন নেই, নাকে নাকফুলটা আছে শুধু। চেইন খুলে রেখেছো কেন? জানতে চাইল আহনাব। অর্ষা অন্যদিকে মুখ ঘুরিয়ে পড়ল, এমনি। পছন্দ হয়নি? হবে না কেন? দীর্ঘশ্বাস নিল আহনাব। এই প্রসঙ্গে আর কিছু না বলে অন্য প্রসঙ্গ টানল, বলল, হাতটা দাও। অর্ষা তাকাই আবার, তবে হাত সামনে আনে না। আহনাব একটা বালিশ নিয়ে কোলের ওপর রাখে, এরপর নিজেই অর্ষার হাতটা নিয়ে বালিশের ওপর রাখে। ইউটিউবে গিয়ে মেহেদি দেওয়ার টিউটোরিয়াল ভিডিও বের করে বলে, আপনি যখন খুব ছোট তখন একবার চাঁদ রাতে মায়ের ডান হাতের আঙুল কেটে যায়। কাটা হাত নিয়ে তো মেহেদি দেওয়া সম্ভব না। কে দিয়ে দিবে ওকে তখন মেহেদি? আবু পার্লারে নিয়ে যেতে চাইলো, তখন ও এত জেদ আর কান্না করছিল যে বাইরেও কোথাও যাবে না। রাত বাজে তখন 11টা। কাঁদতে কাঁদতে আফরিন ঘুমিয়ে যায়। চাপা স্বভাবের হওয়ায় ওকে কাছে টেনে কান্না থামানোর ইচ্ছে হলেও পারিনি তা করতে। ও ঘুমিয়ে যাওয়ার পর রাত 12টার পর মেহেদি নিয়ে আফরিনের কাছে যাই। ইউটিউব দেখে দেখে ওর ছোট্ট হাতে মেহেদি দিয়ে দেই। খুব একটা ভালো হয়নি। হাতের মেহেদি শুকিয়ে যাওয়া পর্যন্ত ওর পাশেই বসেছিলাম হাত ধরে, নয়তো চোখ মুখ যদি মাখিয়ে ফেলে। সকালে ঘুম থেকে উঠে নিজের মেহেদি রাঙা হাত দেখে ওর যে খুশিটা আমি সেদিন দেখেছিলাম, আমার মনে হয়েছিল সেবারের ঈদে ওইটাই আমার সবচেয়ে বড় গিফট। যখন জানতে পারলো মেহেদি অন্য কেউ নয় বরং আমি দিয়ে দিয়েছি, তখন তো ওর খুশি সীমাই ছিল না। আনন্দে নেচে নেচে সারা বাড়ি ঘুরেছে। এরপর থেকে প্রায় বায়না ধরতো মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আমি দিতাম না, আর আজ দ্বিতীয়বার আমি কাউকে মেহেদি দিয়ে দিচ্ছি, যেই মেয়েটিকে আমি ভালোবাসি আমার মা আর বোনের পর। ভালো না হলেও কিছু বলো না প্লিজ। কথাগুলো শুনে অনেকটা আবেগে আপ্লুত হলেও অর্ষা প্রকাশ করল না। আহনাব ইউটিউব দেখে দেখে মেহেদি দিয়ে দিচ্ছে। আহমরি সুন্দর না হলেও খারাপও বলা যাবে না। অর্ষার ইচ্ছে করছে সময়টা এখানেই থেমে যাক, নয়তো অনন্ত সীমাহীন হয়ে যাক, যার কোনো শেষ নেই। আচ্ছা, আফরিনকে যেমন একবারে মেহেদি দিয়ে দিয়েছিল, অর্ষার বেলাতেও কি তাই? এমন সুমধুর সুন্দর মুহূর্ত আর কখনো আসবে না। নেহার উপস্থিতি ঘটে তখন। দুজনের অনেক কথা বলার থাকলেও বলা হয়ে ওঠে না। আহনাবের প্রশংসায় পঞ্চমুখ নেহা। মেহেদি দেওয়া শেষ হলে আহনাব বলে, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। অর্ষা সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে।
আহনাব হোয়াটসঅ্যাপে গিয়ে হানির বাবাকে ভিডিও কল করে। আধো আধোভাবে বাংলায় বলার চেষ্টা করে। হানি, এলিসা, লিলিয়া আর স্মিথের সাথেও কথা হয়েছে। অর্ষা ভীষণ খুশি হয়। সবচেয়ে বেশি খুশি হয় অ্যানিয়ন আর ক্যাথিয়নকে দেখে। বাচ্চা দুটো কিরকম করে ফোনের স্ক্রিনে তাকিয়েছিল। এই পর্যায়ে অর্ষার কান্না আটকে রাখা অসম্ভব হয়ে পড়ে। ইমোশনাল হয়ে যায় সে। নেহা পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কাঁদে না আমার লক্ষ্মী ভাবি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ওদের সাথে। মেহেদি শুকানোর পর অর্ষা আর নেহা একসাথে তৈরি হয়ে নেয়। এরপর আহনাব, অর্ষা, আহিল, নিহিত, সিফাত, কেয়া আর নেহা একসাথে বের হয়। সবাই মিলে একটা রিসোর্টে একত্রিত হয়। সেখানে উপস্থিত থাকে আশিক, দিদার, নিহাল, লামিয়া, সুভাষ, জুই, মাহিত, রেশমি, সকাল আর শিয়াম। অর্ষা যেভাবে সেভাবে শিখিয়ে দিয়েছিল, আশিক সেভাবেই সবার সাথে শিয়ামের পরিচয় করিয়ে দেয়। দুইটা বড় টেবিল একত্রে করে সবাই গোল হয়ে বসে। নানান গল্পে, হাসি, আড্ডায় মেতে ওঠে আসর। ঈদের আনন্দের জোয়ার বইছে সবার মনে মনে। সব জোড়া জোড়া দেখে আশিক দিদারকে বলে, আমরা ভার্সিটিতে গিয়ে না হয় প্রেম করব, কি বলিস? দিদার কোকের বোতলে চুমুক দিয়ে বলে, তাছাড়া আর উপায় কি? তোর তো শালা গার্লফ্রেন্ডের অভাব নাই, খাওন পাইলেই তুই খুশি। এটাও তো সত্য কথা। আশিক বিরক্ত হয়ে কবিতার মতো করে বলে, কেউ কেউ জোড়ায় জোড়ায় পায় সুখ, কেউ দেয় কোকের বোতলে মুখ। শালা আমারই একটা কপাল, এইসব দেখলে হু হু করে আমার বুক। ওর বিখ্যাত আচাইরা কবিতা সুরে সবাই একসঙ্গে হেসে ওঠে। আড্ডা, খাওয়া দাওয়া সবকিছু শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। নিঃসন্দেহে আজকের ঈদটি সবার জন্যেই ছিল অন্যরকম সুন্দর। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে অর্ষা। আহনাবও ফ্রেশ হয়ে আসে। তখন উঠে বসে সে। আহনাব ব্যতিব্যস্ত হয়ে বলে, উঠতে হবে না, ঘুমাও তুমি। অর্ষা কিছুক্ষণ ইতস্তত করে আহনাবকে জড়িয়ে ধরে শক্ত করে। আহনাব মুচকি হেসে মাথায় হাত রাখে। কান্নাচরিত কণ্ঠে অর্ষা বলে, সরি, ভুল হয়ে গেছে আমার, প্লিজ আমাকে দূরে সরিয়ে রাখবেন না, অনেক বেশি ভালোবাসি। অর্ষার মুখ দুহাতের আঁচলাই তুলে নেয় আহনাব। আঙ্গুল দিয়ে গালে আলতো করে বলিয়ে বলে, সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া হবেই, ভুল বোঝাবুঝি হবেই, তাই বলে ছেড়ে তো যাওয়া যাবে না। দূরে সরিয়ে রাখার জন্য তো ভালোবাসিনি। আচ্ছা, কবে ভালোবেসেছি বলতে পারো? ভালো হয়তো সেদিনই বেসে ফেলেছি, যেদিন প্রথম তুমি আমার দৃষ্টিতে পড়েছিলে। হয়তো পরিস্থিতি ছিল অন্যরকম আর আমার বোঝার ভুল ছিল, তাই দেরি হয়েছে উপলব্ধি করতে। জানি না কিছু বলে ফের জড়িয়ে ধরে অর্ষা। আহনাব হাসে। নিজেকে ছাড়িয়ে নিয়ে লাইট নিভিয়ে দেয়। ডিম লাইট জ্বলছে শুধু। অর্ষার মুখোমুখি বসে অর্ষার হাতটা নিজের হাতের ওপর নেয়। দুহাত টেনে কাছে নিয়ে আসে। কপালে কপাল ঠেকিয়ে কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে। দুজনের ভারী নিঃশ্বাস আর ফ্যানের শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ নেই। অর্ষার দুগালে হাত রাখে আহনাব। দৃষ্টি মিলে যায় দুজনের। নিঃশ্বাস ভারী হয়। ভারী কণ্ঠে আহনাব দ্বিতীয়বারের মতো নিজের অনুভূতিগুলো প্রকাশ করে কাব্যের মাধ্যমে। কখনো সুখের দেখা পাবো সেদিনও ভাবিনি, যেদিন তুমি এসেছিলে। মেঘমন্দ্র কণ্ঠে ভালোবাসি কথাটি শুনবো সেদিনও বুঝিনি, যেদিন তুমি এসেছিলে। শক্ত করে জড়িয়ে ধরার জন্য নিজের একটা মানুষ হবে কখনো সেটাও আশা করিনি, যেদিন তুমি এসেছিলে। নিশতি এই রাতে নিজের মনাটবদ্ধ অনুভূতিগুলো কোনো রমণীর সামনে প্রকাশ করব সেদিনও ভাবিনি। বিশ্বাস করো, একটা বারের জন্য বুঝিনি যেদিন তুমি এসেছিলে। আমার আমিটা তোমার মাঝে বিলীন হয়ে যাব সেদিনও কি জেনেছিলাম যেদিন তুমি এসেছিলে? চোখের পাতা বন্ধ হয়ে যায় অর্ষার। আবেগে আনন্দে বন্ধ চোখের পাতা ভেদ করে অশ্রু নির্গত হয়। সেই অশ্রু কণায় চুমু খায় আহনাব। বুকের মাঝে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অর্ষাকে। এমন করেই ভালোবাসায় ভালো থাকুক দুটি ভালোবাসার মানুষ।